শুনুন, আপনি ভোটের মাঠে জোটের রাজনীতি এগুলো আপনার বিষয়। আজিজ যে কথাগুলো বললো, অনেকগুলো কথা বলছে, এনসিপির পক্ষেও কিছু বলছে, এনসিপি উনি আশাবাদ ব্যক্ত করছেন, কিন্তু হয়তো আশানুরূপ পাচ্ছেন না, এটা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে জোটের বিষয়টা কেন? এখন তো বাংলাদেশে আমরা দ্বিদলীয় শাসন দেখে আসছি, আওয়ামী লীগ আর বিএনপির। এখন বাংলাদেশে তো মানে তাদের ভাষ্যমতে আর কি, আমাদের যে অতীত রেকর্ড, তার মধ্যে আর তো কোনো বড় দল নাই, সেখানে তো অন্তত এনসিপি জোট করুক। বিএনপির মতো বড় দলের কেন জোট লাগতেছে, এটা আমার কাছে বোধগম্য না, আমার কাছে মনে হয় না। দীর্ঘদিন তাদের সাথে মাঠে যারা রাজনীতি করেছে, তাদের সাথে মাঠে রাজনীতি কি, যারা তার জোটে যোগ দিছে, জি, যতগুলা দল যোগ দিছে, টোটাল যতগুলা দল যোগ দিছে, আমার কাছে মনে হয় না দল প্রতি 200 করে লোক পাবেন আপনি, বা 500 করে লোক পাবেন। সুতরাং আন্দোলন সংগ্রামে তো তারা ছিল, আন্দোলন তো আমরাও করছি, টকশোটা একটা আন্দোলন। আপনি না বিএনপির সাথে ওই আজিজ ভাই যে লেভেলটা আছে, উনিও তো একটা পার্টি করে, একটা পার্টির চেয়ারম্যান হয়ে যাবে, সেম স্ট্যাটাস, সারা বাংলাদেশ তারা চেনে, বিশ্ব চেনে। ওই এগুলো আপনি সবাই কিন্তু টক শো দিয়ে পরিচিত, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে কেউ পরিচিত না। বিএনপির সাথে যে দলগুলো জোট করেছে আপনি দেখেন হিসাব করে, তো আমি সেদিকে যাচ্ছি না। আপনি জোটের মানে হচ্ছে আমি একটা বড় দল, আমি আপনাকে বললাম আপনার এক্স দলের নেতা, আমি আপনাকে বলছি আপনার আমি দাঁড়ান ইলেকশনে জোটের মধ্য থেকে দিয়া আমার লোকেরে বলতেছি তারে ভোট দিও, তার আপনার ভোট নাই। এটা কোন গণতন্ত্র? আমার দলের আদর্শে যে বিশ্বাসী সেই লোকগুলাকে আমি বলতেছি যে কালকে মজলিস সাহেবকে তোমরা নির্বাচনের দিনে ভোট দিবা। এটা তো আপনি তো গণতান্ত্রিক চর্চা করছেন না, আপনার ইচ্ছা, আপনার ডিক্টেটরশিপ আপনি অ্যাপ্লাই করতেছেন। কোন বিধানে আপনি বলতেছেন? সমমনা, তারা সমমনা হলে তো এক দলই থাকতে পারতো, কাগজে দুই পদের লেখা গঠনতন্ত্রে, আবার আপনি কেন সমমনা? এগুলো তো অবান্তর কথা। দ্বিতীয় আসেন, আবার আপনি আপনার দলটা ছেড়ে এসে আমার দলে যোগ দিয়েছেন, আমার দলের প্রতীকে নির্বাচন করতেছেন। আপনি একটা এমপি হওয়ার স্বপ্নে আপনার দলের আইডলের ডাস্টবিনে ছুড়ে দিয়ে আপনি চলে আসছেন। এটা কোন রাজনীতি? নোবডি উইল ট্রাস্ট ইউ। অর্থাৎ আপনি যে পারতে যাবেন, কিংবা লোভী, কিংবা ক্ষমতার লোভী, ইত্যাদি ইত্যাদি, আপনি আপনার আদর্শ নিয়ে থাকলেন না কেন? এই কারণে আমি জোটের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে 100% গণতন্ত্র বিরোধী। দেশে গণতন্ত্র বলতে কিছু নাই, ক্ষমতায় যেতে হবে। এদেরকে সাথে রাখলে কি হবে? একসাথে থাকবো, কারণ একটা ছুটে গেলে এর বাইরে বর্ণনা দেওয়া শুরু করবে, কোন নির্বাচনে কে কোথায় ইঞ্জিনিয়ারিং করছে, কে কোথায়, এই জন্য এগুলো পকেটে নেওয়া। কোনো আইডিওলজি আছে? আইডিওলজি থাকলে আমি কেন যাব? আমার দলটাকে আমি বলছে এটা জানেন না এখনো কৌশলগত। হোয়াট ইজ কৌশল? কৌশল মানে আপনার দলের বিকেই দেয়া। এখনো অন্তত 50-60টা আবেদন করা আছে যারা পার্টি বা পায় নাই, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, রেজিস্ট্রেশন পাইতেছে না, আর আপনি সেটাকে বিকেয়ে দিয়া আপনি এখন এমপি হবেন। কারণটা কি? এবং প্রত্যেকে কিন্তু জাস্ট টিভি টক শো দিয়ে পরিচিত, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে পরিচিত না। আমি বড় দলের কথা বলছি না, যারা জোট হিসেবে যুক্ত হইতে গেছে। সুতরাং কারো কারো বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারও আছে, বর্ণাঢ্য ইন্ডিভিজুয়াল, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার জাস্ট একজন ইন্ডিভিজুয়াল। সেই দলেরও আপনি চেয়ারম্যানরে খুঁজে পাইলে সেক্রেটারি খুঁজে পাবেন না। আমি তো রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি, বহু দলের, কিন্তু আপনার যে রাজনৈতিক আদর্শ, ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আপনার কোনো লোক জনসমর্থন নাই, থাকলে তো আপনি যাইতেন না। আবার উল্টা দিকটা আসেন, এনসিপি জোট বানাইছে, সেখানে আপনি দেখেন ওই যে আমার প্রশ্ন করে, এখানে সে প্রশ্ন করছে আপনি কোন দল করেন। মানে আপনি জেনুইন কথা বললে যদি কারো পক্ষে বিপক্ষে যায়, আপনি কি যাত্রাবাড়ির আন্দোলনের কথা মনে আছে জুলাইতে? হ্যাঁ, সেখানে কিন্তু পিওর মাদ্রাসার ছাত্র আন্দোলন করছে, কোনো ইসলামী দলের নেতৃত্ব হয় নাই, মাদ্রাসার ছাত্ররা নামছে, সেখানে ছাত্ররা প্রাণও হারাইছে, তারাও ভোট দিবে। এবং এই ছাত্রের সংখ্যা, আপনি যার জন্য আজকে বড় দল হাটাজারি মাদ্রাসা আরো কোন কোন মাদ্রাসার সাথে একটা সমঝোতা করার চেষ্টা করতেছে ভোটের জন্যে, অর্থাৎ ভোটের জন্য এদেরকে সবাই ডাকতেছে। কিন্তু এই যে জুলাই আন্দোলন যারা করছে, তাতে মাদ্রাসাতে একটা বিশাল রোড, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওই দিক দিয়ে শনি রাখটা পর্যন্ত সবই কিন্তু মাদ্রাসা। এই ভোটগুলা কোথায় যাবে? এই ভোটগুলা তার আদর্শগত কারণেই এনসিপিতে যাওয়ার কথা। 2 নম্বর আসেন, গত 16 বছরে আপনার 4 কোটি ভোটার তৈরি হয়েছে, যেটাতে আমরা বলি তরুণ ভোটার। এই 16 বছর কিন্তু শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় দেখছে, অন্য কোনো রাজনৈতিক দলের চেহারা দেখে নাই, বিরোধী দল হিসাবেও দেখে নাই। তাহলে তারা কারে ভোট দিবে? তারা ভোট দিবে নাম্বার 1 আওয়ামী বিরোধী। আওয়ামী বিরোধী বলতে এনসিপি পরিষ্কার। আজকে পর্যন্ত বিএনপি আওয়ামী বিরোধী না, তাহলে তো এনসিপি, আমি বিএনপি আওয়ামী বিরোধী কিনা সেই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, সেটা আমি একটা পার্সোনাল প্রশ্ন করে ফেললেন। আওয়ামী বিরোধী যে শক্তিটা থাকবে, তাকে তো এনসিপিকে বুকে জড়ায় নেওয়ার কথা।
জিনিসটা বোঝার চেষ্টা করেন। আওয়ামী বিরোধী শক্তি যেটা, আমি যদি আওয়ামী বিরোধী হই তাহলে তো আমি ওই শক্তিটাকে বুকে জড়ায় নিব। ও কেন আরেক জায়গায় গিয়ে জোট বানাবে? বানাইছে তো সে জোট। আসনের সমঝোতা হয়নি। আসন সমঝোতার বিষয়ে আমি যাচ্ছি না। আমি এমন একটা বড় দল, আমি বুকের ভিতরে জড়াই নিয়ে তারকে বুঝাইতে পারতাম তোমরা যেটা করেছো অসাধারণ কাজ করেছো, এখন তোমাদের কাজ ইয়েস তোমরা এমপি মন্ত্রী হওয়ার যোগ্য, আমরা 25 জন এমপি বানাবো। সমস্যাটা কোথায়? কথার কথা বলছি আমি। আপনি যদি একসেপ্ট করতেন তাহলে তো সে আরেকটা জোট বানাইতো না। তাহলে এখন জোট দাঁড়াইলো বিএনপি জোট বনাম এনসিপি জোট। এবং আপনি যদি বিএনপি জোটের সাথে যারা তাদের কথা বললাম ভোটার নাই, তা না হইলে দল ছাইরে কেউ যায় না, দলটা ছাইরা কেউ যায় না। এবং দল ছেড়ে যারা গেছে এলাকায় অফিস করতে পারতেছে না, এরকম রিপোর্ট আছে। আমি পার্সোনাল নামটা বললাম না, তার ক্ষতি হবে। ভিড়তে পারে না ওখানে, পারবেন না। কারণ আমরা 16টা বৎসর আমি রাস্তায় নির্যাতিত হয়েছি। এখন আপনি জোটের নামে, জোটটা অপরাধ থেকে ওই যে খুনসুটি করবেন, কানাঘুষা করবেন, বাজে কথা বলবেন, কমেন্ট করবেন, টকশোতে এসে কথা বলবেন, শুধু ওইটুক বন্ধ করার জন্যে। আর তারাও তার দল বিকে দিয়ে চলে আসছে। আর যারা এনসিপির সাথে যারা জোট করছে আপনি দেখেন তাদের প্রত্যেকেরই কম বেশি ভোটার আছে। আপনি মাদ্রাসা বেসড যদি ধরেন সেখানেও কিছু ভোটার আছে। এখন তরুণ যে 4 কোটি ভোটার, যার কথা আমি বারবার বলতেছি, নির্বাচন যত শুদ্ধ হবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা তত কঠিন হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। কারণ ওই যে 4 কোটি ভোটার তারা কিন্তু 5ই আগস্টের পরে মাঠে যে বড় দুটো দল ছিল তাদের অ্যাক্টিভিটিস দেখছে, সেই অ্যাক্টিভিটিস দেখে তারা বিবেচনায় নিবে। কারণ এই দুইটা মাঠের যে বড় দুইটা দল আগে কিন্তু ছিল না, ওই 16 বছর মাঠে ছিল না, 5ই আগস্টের পরে তারা দেখছে। তো 5ই আগস্টের পরে তারা দেখবে যে জুলাই আন্দোলনটাকে যারা ধারণ করে তাদের পক্ষে তারা যাবে। এটা গেল এক। ওই 4 কোটি ভোট তাহলে এনসিপির জোটের পক্ষে যাবে। এটা আপনার অবজারভেশন। আমার ওপিনিয়ন, আমি তো বলতেছি না এটা চূড়ান্ত। 2 নম্বর আসেন, যে 1400 ছেলে মারা গেছে জাতিসংঘের রিপোর্ট এবং 30-40 হাজার আহত হয়েছে, এরা কারা? হয় আজিজ ভাইয়ের নাতি, নয় আমার সন্তান, না ওনার সন্তান। মারা তো গেছে তারা, মঙ্গল গ্রহের তো না। এখন মনে করেন এই 1400 লোকের যে ছেলে পেলে মারা গেছে তাদের যারা পিতামাতা আর আহত যারা হয়েছে তাদের দ্বারা পিতামাতা বা নাতি, আপনি নিশ্চিত করে বলতে পারি সে যে দলেই বিলং করুক না কেন, সেই দলের অ্যাক্টিভিটি যদি দেখে যে ফ্যাসিজমের পক্ষে কোনোভাবে আছে, সে মুখে কিছু বলবে না, ভোট কেন্দ্রে কিন্তু ভোটটা তাদের বিপক্ষেই দিবে। কেননা তার সন্তান হারানোর ব্যথা এবং তার নাতির আহত হওয়ার যে ব্যথা, এইটা তো সে ভুলবে না। এটা যে যত গল্প করুক। এখন আপনি বলতে পারেন তাহলে ফলাফল কি হবে? ফলাফলটা আমি আসবো ফলাফলের বিষয়ে, শেষ করে দিচ্ছি একটু। ফলাফলটা হলো এরকম যে আপনি যদি নির্বাচন যত শুদ্ধ হবে মাঠে তত কম্পিটিশন হবে, নাম্বার 1। নাম্বার 2, আজকে পর্যন্ত আমরা যেহেতু মাঠে যাই, ঘাটে যাই, আজকে পর্যন্ত যে অবস্থা তাতে 2/3 মেজরিটি পাওয়ার মতো কোনো দল সুষ্ঠু নির্বাচনে নাই। সুতরাং 2/3 মেজরিটি যে দলই পাক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া এটা আদৌ সম্ভব নয়। তারগুলো এক দেখছে আওয়ামী লীগের 16 বছর, আর অন্য দলকে তারা দেখে নাই, অপোজিশন হিসাবেও দেখে নাই। তাদেরকে বিএনপি মাঠে ছিল না, মাঠে থাকে একদিন, পার্লামেন্টে তাদেরকে দেখে না। কিন্তু আমি বলছি 5ই আগস্টের পরে আর মাঠে যেটা দেখছে সেখানে তো দেখছে যে এনসিপির রোলটা কি ছিল, ফাইনালি টার্নিং পয়েন্টে কারা গেছে সেটা দেখছে। দেখার পর 5ই আগস্টের পরের অ্যাক্টিভিটিস অবশ্যই তারা আমলে নিবে। এবং আমার সন্তান যদি মারা যায় থাকে, আমি যে দলই করি না কেন ভোট আমি সেখানে দিব না, যদি দেখি তারা সেই ফ্যাসিজমের পক্ষে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট পক্ষপাতিত্ব করে, তবে সেইটা আমি বলছি। 2 নম্বর আসেন, আজিজ ভাই অত্যন্ত ভালো বক্তা, তার সামনে কথা বলতে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো দেখে আসি না, এলে তো ওনার মতো লোকের সামনে এসে কথা বলা কঠিন। যাই হোক, না শোনেন একটা কথা, আমি বাংলাদেশ কেন যে কোনো অপরাধ তার কঠিন বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া উচিত। এবং এই যে কঠিন বিচার হওয়া উচিত, তাতে কিন্তু যে সরকারটা পলাতক হইল তার বিচারগুলোর ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি রাজনৈতিক দল সব একমত হয়নি, একাগ্র চিত্তে সবাই বলেনি আগে বিচার করেন পরে আমরা বলছি, কেউ চ্যালেঞ্জ কেউ বলেনি। তাহলে আপনি কি অপরাধের বিচার চাচ্ছেন না, নাকি রাজনৈতিক অপরাধ সব মওকুফ? আপনি তো অপরাধ করছেন, আয়নাগর অপরাধ, বিডিআর হত্যা অপরাধ, ছাত্র হত্যা অপরাধ, হ্যাঁ, বিনা বিচারে হত্যা অপরাধ, ক্রস ফায়ারে অপরাধ, মানে হত্যা করা অপরাধ, থেকে অস্বীকার করছে না যেগুলো অপরাধ করছেন। আপনি চান নাই তো একাগ্র চিত্তে আগে বিচার করেন, সেটা আসি নেই আমরা। এটা আমি সেই নির্বাচনের বিরোধিতাও করছি না, কিন্তু একাগ্র চিত্তে এখানে আসেন নাই। যেভাবে আপনি এই যে জুলাই, এই যে ছেলেটা মাহাদি সিলেটে গিয়ে থানায় বলল, অফকোর্স আমি সাপোর্ট করি না, কঠিনতম অপরাধ, সে থানা জ্বালাই দিছে। কোন দিন? 5ই আগস্ট বা 6ই আগস্ট। 5ই আগস্ট কিন্তু ওই সন্তোষ সাহেব, পত্রিকার নিউজ, একটা শিশু সহ 9 জনকে হত্যা করেছে সেই পুলিশ। আর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না,
যদিও আমি বলি সেনাপ্রধান দায়িত্বে ছিলেন। আপনি জিনিসগুলো মিলাইতে হবে। কিন্তু আপনি 6ই আগস্ট আপনি থানায় পড়াইছে, আর আপনি 5ই আগস্ট শিশুসহ 9 জনকে হত্যা করেছেন। দুইটা অপরাধের কোনোটাকে আমি ছাড় দিতে চাই না। এটা যেমন ছাড় দিতে চাই না, একইভাবে রাজনৈতিক দলগুলো কেন ঐক্যমত হইতে পারে নাই যে এই যে ট্রাইব্যুনাল হইছে সেখানে এই বিচারগুলো আগে হোক? পারিনি আমরা আসতে, আমরা নির্বাচনের দিকে ঝুঁকে গেলাম, ভালো কথা। এবং সবচেয়ে জঘন্য সিচুয়েশন আমরা নির্বাচন চাইছি, প্রশাসন এখনো ঠিক হয় নাই, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি জবাবটা দিচ্ছি, এই যে তারা থানা পোড়াইছে, অমুক করছে, তমুক করছে, জঘন্য অপরাধ। কিন্তু পুরো আন্দোলনের মুখে যদি আপনি দেখেন, আন্দোলনের সময় এগুলো ঘটতেই পারে। আন্দোলন তো আন্দোলন, 1400 সন্তানও তো মারা গেছে, আপনি আন্দোলন। এবং সেটার বদৌলতে আজকে কিন্তু সবচেয়ে বড় দল আমাদের, সে মনে করেন আমাদের আরেকটা জিনিস আপনি বলেনি, এটা পরে বলবো, যে হাদি হত্যা হলো, তার আসামি কিন্তু গ্রেপ্তার হয় নাই। হাদিকে জুলাই চেতনার পক্ষের, আবার মাহাদি গ্রেপ্তার হল শেখে জুলাই চেতনার পক্ষের। তার মানে জুলাই চেতনার পক্ষের ব্যাপারে একটা টার্গেট বা অ্যালার্জি আছে। তাহলে আপনি হাদিকে গ্রেপ্তার করতে পারছেন, হাদি হত্যাকারীকে কেন গ্রেপ্তার করতে পারলেন না? এগুলো কোশ্চেন মার্ক। এইবার আসেন, আজকে যদি যে ফেব্রুয়ারি 26-এ যে নির্বাচনটা হতে যাচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশ সমস্ত পলিটিশিয়ানের কাছে, যদি ওই দিন ওই ঘটনা না ঘটতো, জুলাইয়ের ঘটনা না ঘটতো, আগস্টের ঘটনা না ঘটতো, আপনি ফেব্রুয়ারি 26-এ নির্বাচন পাইতেন না। শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছি। 2, বেগম খালেদা জিয়া, তার সাথে আমার একবার ইফতার হয়েছে, বিরোধী দলের নেত্রী ছিল জিয়াউর রহমান সাহেব। আমি ইসমানিতে পড়তাম, উনি ইসমানিতে গেছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমার সাথে সাক্ষাৎ হয়েছে 2 বার। আমি দুইজনের পার্সোনালিটি দেখে বিমুগ্ধ, অসাধারণ ব্যক্তিত্ব। আমি তাদেরকে মারাত্মকভাবে সম্মানও করি। কথাটা বোঝার চেষ্টা করেন। খালেদা জিয়া তো শুধু বেগম খালেদা জিয়া তো শুধুমাত্র তারেক রহমান সাহেবের মা হিসাবে পৃথিবী ত্যাগ করেননি, উনি ত্যাগ করেছেন তার সাথে কিন্তু উনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, উনি জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, মানে রাষ্ট্রপতির স্ত্রী, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এখন বর্তমান চেয়ারম্যান, তার মা। এবং তার মা যদি শুধু সাধারণ একজন মা হইতো, তাহলে তো জয়শঙ্কর সাহেব আসতেন না দেখতে, আসতেন না। যদি জুলাই আন্দোলন না হইতো, তাহলে তার দাফনটা কোথায় হইতো সেটা নিয়ে আমাদের কাছে আজকে কোশ্চেন মার্ক হইতো। কারণ শেখ হাসিনা তার জীবদ্দশায় জিয়াউর রহমানের কবর ওখান থেকে তুলে নিতে চেয়েছিল, সেখানে কি আদৌ কবরটা হতো? আমার কাছে মনে হয় না। কোথায় হইতো? তাহলে আপনি জুলাই চেতনার বিরুদ্ধে, কিংবা জুলাই চেতনা আমি অ্যাকসেপ্ট করতেছি না, ইউনূস সাহেব যে সরকারটা আসলো, কেউ বলতেছে ইউনূস সরকার এই জুলাইয়ের চেতনার পক্ষে, মানে ছাত্রদের নিয়োগপ্রাপ্ত, তাকে ফাঁসি দেওয়া পর্যন্ত যাবে। তাহলে তার অধীনে যে নির্বাচনটা হইতেছে সেইটা ঠিক আছে? সবার চিন্তা করা উচিত। আজকে জুলাই চেতনার কারণে, জুলাইয়ের কারণে এই আমরা যা কিছু দেখতেছি শুধুমাত্র জুলাই চেতনার কারণে হয়েছে। এইটা যখন আপনি ভুলে যাবেন, অথচ 71 সালের মুক্তিযুদ্ধ কিন্তু আমরা আজও টানতেছি, এবং টানতে টানতে মুক্তিযুদ্ধের পঙ্গু করে দিছি, মুক্তিযুদ্ধের ইয়েটাকে ধ্বংস করে দিছি। কারণ আপনি মুক্তিযুদ্ধের নামে জনগণকে প্রতারিত করছেন, ব্ল্যাকমেইলিং করছেন। আজকে আপনারা সেই একই ইস্যু বানাইছেন। জুলাই চেতনা যারা করছে তাদেরকে তো সবার মাথায় তুলে রাখার কথা। ফ্রম ডে 1 বলতেছে তারা চাঁদাবাজ। ভাবটা এরকম যে আমরা 53 বছর পর প্রথম শুনছি চাঁদাবাজের কথা, এর আগে এই শব্দ আমরা জানতাম না। আবার কাছে প্রত্যাশা বেশি ছিল। আপনি প্রত্যাশা ওভারনাইট কেমনে আশা করেন? আপনি কেমনে আশা করেন? তারা বড় কথা বলছে, তারা নৈতিকতার কথা বলছে, তাদের কাছে কি সেটা আশা করবেন? আপনি কিভাবে, আপনি যে সমস্ত রাজনৈতিক নেতা 74-75, তারা যখন এখনো তাদের বিরুদ্ধে স্ক্যান্ডাল পাওয়া যায় চাঁদাবাজির, সেখানে আপনি সেই ঘুরে ধরার ব্যবস্থা থেকেই তো আমরা একটা নতুন ব্যবস্থা উত্তরণের জন্য আপনি প্রত্যাশা করেন। এরা কারা? রাখেন, প্রত্যাশা করছেন তো এই যে এনসিপির যারা চাঁদাবাজি, এরা কারা? হয় আমার সন্তান না আমার নাতি মঙ্গল গ্রহে আসছে, তাহলে তো তার বাপে তো সে চাঁদাবাজি শিখছে। তাদের কাছে আপনি মানে জাস্টিফাই করা হচ্ছে কিনা? আমি জাস্টিফাই করতেছি না তো। আপনি যখন বলবেন চাঁদাবাজ, তখন বলতে হবে কি শুধু এনসিপি চাঁদাবাজ? এটা আপনাকে বলতে হবে না। এই তবে কিন্তু তাদেরকে আপনি জাস্টিফাই করা হয়, তাই কিনা? অফকোর্স আপনি এই জুলাই না হইলে, আমি তো বললামই, আপনি তো নির্বাচনই পাইতেন না 2026, আপনি নির্বাচন পাইতেন 29-এ, সেটা আপনি মাথায় রাখতেছেন না কেন? না, নির্বাচনের জন্য তাদেরকে আপনার যে কোনো প্রকার অনৈতিক কাজকে বৈধতা দেওয়া যায়? অনৈতিক কাজ কোথায়? আমি তো তাদের সমর্থন করছি না। চাঁদাবাজি অপরাধ, কিন্তু শব্দটা কি নতুন আমাদের কাছে? না, এটার বয়স 55 বছর। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, এটার বয়স 55 বছর। কিন্তু আপনি এমন ভাবে উপস্থাপন করতেছেন, আপনি মিডিয়া সহ উপস্থাপন করছেন, মানে শব্দটা আপনি নতুন শুনছেন। কারণটা কি? কারণটা কি বলেন? না, অন্য কাউকে কি উপস্থাপন করা হচ্ছে না? বলেন, কার নাম? পার্সোনাল নাম বলেন না, বলেন পারবেন না? চ্যালেঞ্জ করে দিচ্ছি। বাক স্বাধীনতা দেখছেন তো, আপনি সামনে আরো দেখবেন। ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশ সবসময় থাকবে, বাক স্বাধীনতা আপনার সবসময় থাকবে, বাট ফ্রিডম আফটার স্পিচ কি হয় সেটা মনে রাখবেন। জি।